সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের চপল ভাইয়া অর্থনীতির এই কোর্সের ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। চ্যাপ্টারের নাম কি? বাংলাদেশের কৃষি। তাহলে ধারাবাহিক আজকের এই ক্লাসে আমাদের দ্বিতীয় খণ্ড নিয়ে আলোচনা করব। বাংলাদেশের কৃষির কি দ্বিতীয় খণ্ড, সেটি হচ্ছে কি কৃষি জোত এবং খামার। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ যে পার্ট। এখান থেকে প্রত্যেক বছর আসবে, গ্যারান্টি আসবেই। আচ্ছা, তাহলে দ্বিতীয় খণ্ড কৃষি জোত এবং কৃষি খামার নিয়ে আমাদের আলোচনা। এই কৃষি জোত এবং কৃষি খামার জিনিসটা কি? বলো, কৃষি জোত এবং কৃষি খামার জিনিসটা কি? যেমন ধরো কুদ্দুস মিয়ার এখানে 5% জায়গা আছে। কত শতাংশ? কথার কথা বললাম। বা 50% জায়গা আছে। কত শতাংশ জায়গা আছে? 50% জায়গা আছে। তাহলে 50% জায়গা এই যে এরকম ভাবে ক্ষেতের আইলগুলো এরকম হয় না, এই যে এরকম ভাবে 50% জায়গা তার আছে। বা এক জায়গায় যে থাকতে হবে তা না, সেটা ভিন্ন ভিন্ন জায়গায় আছে। মনে করো যে এখানে আরেকটু, এখানে আরেকটু, তার মানে টোটালটা মিলে তার কত শতাংশ জায়গা আছে? 50% জায়গা আছে, তাই না? আচ্ছা, এই 50% জায়গায় এটা কি আবাদ করা যায়? হ্যাঁ, আবাদ করা যায়, আবাদের জন্য রেখে দিচ্ছে। তাহলে এই যে এখানে যে বলতেছে যে এই 50% জায়গাকেই আমরা বলবো এটা কি কৃষি জোত। এটা কি কৃষি জোত। এখন কৃষি খামার কখন হবে? কৃষি খামার ঠিক তখনই হবে যে তুমি যদি এই যে এখানে আবাদ করছো, এই জমিতে আবাদ করছো, এই জমিতে আবাদ করছো, এটাতে করছো, এটাতে করছো, এটাতে করো নাই, যে যে জমিগুলা মানে যেটা আবাদযোগ্য জমির ভিতরে যে যে জায়গাগুলোতে আবাদ করা হয় সেটাই হচ্ছে কৃষি খামার। এখন এই জমিগুলোতে আবাদযোগ্য ছিল, তুমি আবাদ করো নাই, সেটা কৃষি জোত, কৃষির জন্য জমি কিন্তু আবাদ করা হয় নাই, তার মানে কি সেটা শুধু কৃষি জোত। আর এটা হচ্ছে কি কৃষি খামার। তার মানে সকল খামারই কৃষি জোতের অংশ, সকল খামারই কৃষি জোতের অংশ। কিন্তু এই যে খালি জায়গাগুলো এগুলো শুধুই কৃষি জোত, এখানে কোনো খামার তৈরি হয় নাই, মানে এখানে কোনো আবাদ হয় নাই। তাহলে একজন কৃষকের সর্বাপেক্ষা সর্বোত্তম এবং সর্বাপেক্ষা লাভজনকভাবে যতটুকু জমি চাষ করা সম্ভব এবং একটি সংসার স্বচ্ছন্দে প্রতিপালনের জন্য যা যথেষ্ট তাই কৃষি জোত। সাধারণত একজন কৃষকের যে পরিমাণ জমি চাষাবাদ করা হয়, যে পরিমাণ জমি কি করা হয়? চাষাবাদ করা হয়, তাকে কি বলে? কৃষি খামার বলে। ঠিক আছে? দেখো, স্বাচ্ছন্দ্যে সাথে প্রতিপালনের জন্য যা যথেষ্ট তাই কৃষি জোত। এই যে তার কাছে স্বাচ্ছন্দ্য চলার জন্য সে দেখছে 50% জায়গা যথেষ্ট, কিন্তু সে আবাদ করছে হইতেছে কত শতাংশ জায়গা? 30% জায়গা। কত শতাংশ জায়গা? 30% জায়গায় সে কি করছে? আবাদ করছে। তাহলে এই 30% জায়গা হচ্ছে তার জন্য খামার, আর 50% জায়গা হইতেছে তার জন্য কি কৃষি জোত। বাকি 20 শুধু কৃষি জোত। 30 কৃষি জোত প্লাস কি কৃষি খামার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কৃষি জোত ও কৃষি খামার কি একই? দেখো, কোনো একজন কৃষক বা সংগঠনের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে, যে নির্দিষ্ট একটা স্থানে বা এই যে বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনে আবাদযোগ্য তাকে কি বলা হয়? কৃষি জোত বলে। এই সংজ্ঞাটা ব্যবহার না করে এই সংজ্ঞাটা ব্যবহার করবা, তাহলে তোমাদের কনফিউশন তৈরি হবে না। কোনো একজন কৃষক বা সংগঠনের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে, যে নির্দিষ্ট স্থানে আবার বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাদযোগ্য, মানে কি উৎপাদন করতে পারবে, আবাদ করা যায়, তাকে কি বলা হয়? কৃষি জোত বলে। প্রক্ষান্তরে কৃষি জোত যখন চাষাবাদের পরিকল্পনা করা হয়, মানে যে চাষাবাদ করা হয়, যে এই কৃষি এই জমিতে চাষ করবো, এই জমিতে চাষ করবো, এই জমিতে করবো, এই জমিতে করবো, কিন্তু এই জমিতে করবো না, এই জমিতেও করবো না, পরিকল্পনা করা হয়, তখন তাকে কি বলে? কৃষি খামার বলে। তাই কথা কি বুঝতে পেরেছি? এখন অর্থনৈতিক জোত কাকে বলে? দেখো, অর্থনৈতিক জোত বলতে সেই পরিমাণ জমিকে বোঝায় যেটা দিয়ে একটি পরিবার ন্যূনতম মানের সন্তোষজনক জীবনযাত্রা করতে পারে। যেমন এই 50% কি আমি অর্থনৈতিক জোত বলবো? নাকি সে দেখা যাচ্ছে তার 50% জায়গা আছে, সে 10% জায়গা হলেই 10% জায়গা হলে, কত শতাংশ জায়গা? 10% জায়গা হলেই সে স্বাচ্ছন্দ্যে সন্তোষজনক ভাবে জীবনযাত্রার মান নির্বাহ করতে পারে। তাহলে 10% জায়গাকে বলবো আমরা কি? অর্থনৈতিক জোট। কথা কি বুঝতে পারছে? এক এক দেশের জন্য অর্থনৈতিক জোট এক এক রকম হয়। তাহলে এখন দেখো, আমরা খামার বিভিন্ন রকমের প্রকারভেদ আছে। এখন আমরা যেটা সবচেয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট, এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল, বিভিন্ন বোর্ডে আসছিল, তোমরা আবার একটু খেয়াল করো, এমসিকিউতে এখান থেকে আসে এবং সংজ্ঞাও আসে। দেখো, আয়তনের ভিত্তিতে খামার, মানে একটা খামার কতটুক আয়তন হবে,
কতটুক আয়তন হবে, এই আয়তনের ভিত্তিতে খামারকে কয় ভাগে ভাগ করছে? আয়তনের ভিত্তিতে খামারকে ভাগ করেছি আমরা কত ভাগে? আয়তনের ভিত্তিতে খামারকে ভাগ করেছি 4 ভাগে। একটা হচ্ছে প্রান্তিক খামার, কত খামার? প্রান্তিক খামার। একটা হচ্ছে ক্ষুদ্রায়তন খামার, একটা হচ্ছে মাঝারি আয়তন খামার, একটা হচ্ছে কি বৃহৎ আয়তন খামার। এই যে মানগুলো আছে এই মানগুলো মুখস্থ রাখতে হবে। 0.05 একর থেকে 0.49 0.49 কত 49 একর, এই যে জায়গাটুকু আছে মানে কি ছোট্ট একটা জায়গা, এই যে ছোট্ট জায়গা, এই ছোট্ট জায়গাকে বলতেছি আমি কি প্রান্তিক খামার। কি খামার? প্রান্তিক খামার। ক্ষুদ্রায়তন খামার কি? ক্ষুদ্রায়তন খামার হচ্ছে এই যে মানে কি 0.49 কিন্তু 0.50 পয়েন্ট কত 50 থেকে বড় কিন্তু আড়াই থেকে কম, কত থেকে কম? আড়াই থেকে কম, এই যে খামারটা এটাকে বলতেছে ক্ষুদ্রায়তন খামার। আর মাঝারি আয়তন খামার বলতেছি আড়াই থেকে বড় আর 7.49 একর থেকে ছোট। আর বৃহতায়তন খামারকে বলতেছি 7.5 একর বা তার চেয়ে অধিক। এখান থেকে একটা প্রশ্ন আসে, অমুকের খামারটা কত 3% জায়গা, এটা কি খামার? 3% জায়গা হলেই যে মাঝখানে হয় মাঝারি খামার। কিন্তু অপশনে যদি আরেকটা মজার ব্যাপার আছে, পরে বলতেছি। আচ্ছা আগে আসো দেখো, তাহলে যে খামারের আয়তন 0.05 মানে 5 পয়সা থেকে, এই যে আমি পয়সাতে বুঝাইতেছি, 5 পয়সা থেকে বড় কিন্তু 49 পয়সা থেকে ছোট, সেই খামারকে কি বলা হয়? প্রান্তিক খামার। বাংলাদেশের চাষাবাদকারী কৃষককে সাধারণত কি কৃষক বলা হয়? এই ধরনের খামারে যারা চাষ করে তাদের কি বলা হয়? প্রান্তিক কৃষক। এই কারণে বলছিলাম প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত হয়? 0.50 মানে 50 পয়সা থেকে কম হয়। এসব খামারে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে কবলে পড়লে ভূমিহীন কৃষকে কি হয়? পরিণত হয়। কি কৃষকে পরিণত হয়? ভূমিহীন কৃষকে পরিণত হয়। তাহলে ভূমিহীন কৃষক কাকে বলা হয় বা প্রান্তিক কৃষক কাকে বলে? যেসব কৃষকে জমি চাষ করে অথচ নিজের কোনো জমি নেই, অথবা নিজের কোনো জমি তো নাই, নিজের কোনো জমি নাই, অথবা যদি তার জমি 0.50 একরের চেয়ে কম জমি আছে, তারাই আমরা কি বলি? ভূমিহীন কৃষক বলি। কারণ এই জমি আজ আছে কাল নাই, এই জমি আজ আছে কাল নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা বুঝতে পেরেছি। তাহলে যদি প্রশ্ন আসতো এখানে প্রান্তিক কৃষক কাকে বলা হয়, তার মানে প্রান্তিক পরিমাণ জমি যারা আছে, প্রান্তিক পরিমাণ খামার যারা আছে তাকে প্রান্তিক কৃষক বলে। মানে যে সব খামারে বা কৃষকের জমির আয়তন 0.50 একরের কম তাকে আমরা কি বলি? প্রান্তিক খামার বলি। আবার তাকে আমরা কি বলছি? জমি নাই অথবা থাকলেও 50 একর মানে কি ওই 0.50 একরের চেয়ে কম তাকে আমরা কি বলতেছি? ভূমিহীন কৃষক বলতেছি। ক্ষুদ্রায়তন খামার, ক্ষুদ্রায়তন মানে কি এই যে 50 থেকে একটু বেশি হবে কিন্তু আড়াই থেকে কম হবে। তার মানে কি অপেক্ষাকৃত, দেখো এই খামারের আয়তন অপেক্ষাকৃত ক্ষুদ্র, জমির মালিকেরা স্বল্প পুঁজির সাহায্যে নিজেরাই জমি চাষ করে। তাহলে এই ক্ষুদ্রায়তন খামারে নিজেরাই জমি চাষ করে, প্রান্তিক খামারে নিজেরাই জমি চাষ করে, এসব কৃষক নিজেই চাষ করে, নিজের জমিতে নিজেই চাষ করে। যে আমার জমি আরেকজনের বর্গা দিবে, তাই না? ধরো বলবে কি তোর জমি নিবে কে, তাই না? এ কারণে ছোট জমিগুলোতে নিজেরাই চাষ করে। এসব ক্ষুদ্রায়তন খামারের আয়তন 0.5 থেকে বড় হয় 2.49 একর বিশিষ্ট হয়ে থাকে। বাংলাদেশে মোট খামারের শতকরা 80 ভাগ কি খামার? বাংলাদেশের মোট খামারের শতকরা 80 ভাগই হচ্ছে ক্ষুদ্রায়তন খামার। বাংলাদেশের মোট খামারের শতকরা 80 ভাগই হচ্ছে কি? ক্ষুদ্রায়তন খামার। দেখো ইনফরমেশন, এটা কিন্তু এমসিকিউর জন্য। হ্যাঁ, তাহলে দেখো এই ধরনের খামারে বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক শ্রম ব্যবহার করা হয়, কারণ কামলা নেওয়া হয় না, নিজেরাই করে। হ্যাঁ, কৃষক এখানে নিজেরাই করে। তাহলে এখানে হচ্ছে মাঝারি খামার। মাঝারি খামার হচ্ছে আড়াই থেকে বেশি 7.5 থেকে কম, আড়াই থেকে বেশি 7.5 থেকে কম। এখানে কত একর বিশিষ্ট? এই যে বলছিলাম না 3 একর বিশিষ্ট। 3 একর বিশিষ্ট হচ্ছে কি মাঝারি খামার। কিন্তু এই যে 3 একর বিশিষ্ট যারা জমির পরিমাণ 3 একর আছে তাকে আমরা বলতেছি আদর্শ খামার বা মাঝারি খামার। তাহলে আদর্শ খামারের আয়তন কত? 3 একর। আদর্শ খামারের আয়তন কত? 3 একর। তাহলে আদর্শ খামার কাকে বলে? সাধারণত 3 একর বিশিষ্ট খামারকে আদর্শ খামার বলা হয়, যেখানে উৎপাদনের বিভিন্ন উপাদানের সুষ্ঠু প্রয়োগের ফলে একর প্রতি সর্বাধিক জমি কৃষি উৎপাদন এবং সর্বাধিক কৃষি উৎপাদনের লক্ষ্যে চাষাবাদ করা হয়। একটা পারফেক্ট মানে 3 একর জায়গা হলে একটা মানুষ পারফেক্টলি একটা দ্রব্য উৎপাদন করতে পারে এবং সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে পারে। এক্ষেত্রে আমাদের কি হয়? কস্ট মিনিমাইজেশন হয়ে থাকে। মানে কি খরচটা কম, মানে খরচ যতটুকু করবো একদম সবকিছু পরিপূর্ণ হয়ে যায়। যেমন ধরো, কথাটা বুঝো নাই, যেমন ধরো এতটুকু একটা জমি আছে, এখন একটা সার কিনতে হবে। ওই সারটা যেমন এই জমিতে মনে করো যে সার লাগে হচ্ছে 5 কেজি। কয় কেজি? 5 কেজি।
কিন্তু তোমার একটা সার কিনতে হবে, সেই সারের একটা প্যাকেট, সেই সারের প্যাকেটে লেখা আছে কত কেজি, 10 কেজি। এখন তাহলে কি 5 কেজি সার ব্যবহার করলে 5 কেজি ফেলে দিবা, আরেকজনের কাছে বিক্রি করা যাবে, বা 1 কেজি যদি কম হয়, মানে ধরলাম এখানে 9 কেজি লাগে, তাহলে এখানে তোমার প্যাকেট আছে কত, 10 কেজি, 10 কেজি ঢেলে দিলে কি সমস্যা হবে না? তার মানে কি, এই যে 3 একর বিশিষ্ট জমিটা, এখানে 10 কেজি সার লাগবে, প্যাকেটটাও তৈরি করা হয়েছে কি 10 কেজির জন্য। তাহলে কি আমার এখানে জিনিস নষ্ট হলো? নষ্ট হলো না, উৎপাদন আরো কি বেশি বেশি হবে। এই যে এই ধরনের তথ্যের কারণে বলা হয় 3 একর মানে কি, একটা প্যাকেট যখন জাত করা হয়, মানে বাজারে বীজের জন্য বলো, তারপরে হচ্ছে সারের জন্য বলো, তার মানে কি সর্বনিম্ন যে প্যাকেটটা করা হয় বাজারজাতকরণের জন্য, এটা জেনে রাখো, ওটা 3 একর বিশিষ্ট জমির উপর বেস করে করা হয়। কথা বুঝছো? যে 3 একর বিশিষ্ট জমির জন্য এতটুকু লাগবে, ওটা করা হয়। এর চেয়ে বেশি হলে তাহলে 2টা প্যাকেট নাও, এর চেয়ে কম হলে তাহলে তুমি দাও, বাকিটা ফেলে দাও। এই কারণে বলা হয় আদর্শ জমিতে সর্বাধিক পরিমাণ উৎপাদন করা যায়। তাহলে মালিকানার ভিত্তিতে খামারকে আবার কয় ভাগে, সরি এখানে বোধহয় আরেকটা টপিক বাদ গেছে, বৃহদায়তন খামার। কি খামার? বৃহদায়তন খামার। কি খামার? বৃহদায়তন খামার। যেসব খামারের আয়তন অপেক্ষাকৃত বড়, অধিক মূলধন ও আধুনিক যন্ত্রপাতি কৃষিকার্যে পরিচালনা হয়, তাকে বৃহদায়তন খামার বলে। এই ধরনের খামারগুলোতে আয়তন 7.5 একর বা তার চেয়ে বেশি, এসব খামার বাণিজ্যিক ভিত্তিতে। তাহলে বাণিজ্যিক ভিত্তিতে খামারের আয়তন মানে হচ্ছে বৃহদায়তন খামার। এই খামারের আয়তন হচ্ছে 7.5 একর বা তার চেয়ে বেশি। এখন বলছে মালিকানার ভিত্তিতে খামার, একটা হচ্ছে ব্যক্তি, সমবায়, যৌথ খামার। তা মালিকানার ভিত্তিতে খামার কয় প্রকার? মালিকানার ভিত্তিতে খামার হচ্ছে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে কি সমবায়, আর একটা হচ্ছে কি যৌথ খামার, তাই না? তাহলে ব্যক্তি খামার মানে যে খামারের মালিক ব্যক্তি নিজেই, তাকে কি বলা হচ্ছে? ব্যক্তি মালিকানায় থাকে, ব্যক্তিগত মালিকানায় থাকে, তাকে পরিচালিত হয়, তাকে আমরা বলতেছি ব্যক্তিগত খামার। কি খামার? ব্যক্তিগত খামার। সমবায় খামার, সমবায় মানে কি, সমবায় সমিতি মানে কি 4-5 জন মিলে একটা সমিতি করে, মানে ইচ্ছাকৃতভাবে, জোর করা হয় না, এই আমরা একটা গরু জবাই করবো, টাকা জমা করবো, তারা দে, কে কে দিবি, তারা এই সমবায়, এই সমিতির সদস্য। আর কাউকে তো জোর করা হয় না, এখানে বলা হয় স্বেচ্ছায় আসে। কিসে আসে? তাহলে কৃষকরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে, মানে কি এখানে যে রহিমের জমি ছিল, এটা কি ছিল? করিমের জমি ছিল, এটা কি ছিল? যদু। এখানে কার জমি ছিল? কদু। না, কদু তো দিছি। রহিম, করিম, যদু, আব্বাস, এই যে 3 জনের জমি ছোট ছোট আসছিল। ছোট ছোট থাকলে এই যে ক্ষেতের যে বাতরগুলা ছিল, এই বাতরগুলার কারণে কি এখানে কি বড় প্রোডাকশন করা যাচ্ছিল না, বা দেখা যাচ্ছে যে ইরিগেশন পানি দিতে সমস্যা হচ্ছিল। কি দিতে সমস্যা হচ্ছিল? পানি দিতে সমস্যা হচ্ছিল। এই কারণে ওরা কি করলো? ওরা চিন্তা করলো যে দেখ, তুই ধান করস, আমি গম করি, অমুকে ভুট্টা করে, এতে উৎপাদন কম হয়, চল আমরা সবাই মিলে একই ফসল উৎপাদন করি, এই ক্ষেতের বাতরগুলা আমরা কি করে ফেলি, বাদ দিয়ে একটা বড় জমি তৈরি করে ফেলি। তাহলে এখানে কি হবে? প্রোডাকশন বেশি হবে। তার মানে কি হচ্ছে? এখানে বলছে যে কৃষকরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে বৃহদায়তন খামার গঠন করে, তাকে কি বলে? সমগ্র স্বেচ্ছায় করছে। এখন যৌথ খামার আর সমবায় খামার কিন্তু কাছাকাছি, কিন্তু একটু ভিন্ন আছে। আগে সংজ্ঞাটা দেখে নাও। যে খামারে কৃষক নিজেদের জমি ও মূলধন একত্রিত করে যৌথভাবে কৃষিকাজ ও খামারের অন্যান্য কার্যাবলী পরিচালনা করে, কৃষক তার নিজে করে, আচ্ছা এই পর্যন্ত করলো, আচ্ছা করলাম, এখানেও তারা কিন্তু করলো, ঠিক আছে, করার পরে যা ফসল হলো ভাগ করে নিয়ে নিছে। এখানে দেখা যাচ্ছে 100 মন ফসল হয়েছে, তারা কয় মন করে নিছে? 25 মন করে নিছে। কয় মন করে নিছে? 25 মন করে নিছে আগেরটার ক্ষেত্রে। কিন্তু যৌথ খামারের ক্ষেত্রে এসে গ্যাঞ্জাম বাইজা গেছে। কৃষক তার নিজস্ব শ্রমের পরিমাণ ও মান অনুসারে ফসলের অংশ পায়। এই যে রহিম, করিম তখন কব যে আমার যদু কইতাছে আমার জমি বড়, কদু কইতাছে আমারটাও তো বড়, রহিম কইতাছে রহিমের জমি ছোট, আবার আব্বাস কইতাছে আমার জমি বড়, রহিমের চেয়ে বড়, তাহলে রহিম যদি 25 পায়, আমি কেন 25 পাবো? এনারা গ্যাঞ্জাম পাচ্ছে না? তখন বলতেছে, এখানে এসে তখন তারা ভাগ বাটোয়ারা করার সময় বলতেছে যে যদুর জমি বড়, যদু বেশি অংশ পাবে, কদুর জমি তার চেয়ে কম, সে আর একটু বেশি পাবে। এভাবে যার জমি কম সে আবার কি পাবে? কিন্তু রহিম আবার বেড়ে দিতেছে যে এই আমি তো পরিশ্রম বেশি করছি তাদের চেয়ে। মানে মানে ওই যে বলে না পার্টনারশিপ বিজনেস মানে কে চালাচ্ছে। তো এটা হচ্ছে এক ধরনের পার্টনারশিপ। মানে কি, তার সে কি পরিমাণ জমি দিল, কি পরিমাণ অংশ দিছে, কে কি পরিমাণ শ্রম করছে, ওর উপর ভিত্তি করে যে খামারটা একত্রিত করা হয় তাকে বলা হয় যৌথ খামার। আর সমবায় খামারটা হচ্ছে স্বেচ্ছায়। যদি শুধু স্বেচ্ছায় থাকে তাহলে সমবায় খামার।
আর এখানে কিছু কন্ডিশন দিয়ে দিছে, আমার জমি এত অংশ আমি পাবো, এত অংশ আমি এত ঘন্টা পরিশ্রম করলে আমি পাবো এত অংশ, এই যে এখানে কন্ডিশন থাকবে। ঠিক আছে, তাহলে যে খামারে কৃষক নিজেদের জমি ও মূলধন একত্রিত করে যৌথভাবে কৃষিকাজ ও খামার ও অন্যান্য কার্যাবলী পরিচালনা করে, কৃষক তার নিজস্ব শ্রমের পরিমাণ ও মান অনুসারে ফসলের অংশ পায়, তাকে যৌথ খামার বলে। এখান থেকে একটা সংজ্ঞা আসে, হ্যাঁ, যৌথ খামারের সংজ্ঞাটা বেশি আসে। হ্যাঁ, এই যৌথ খামার গুলা বাইরের কান্ট্রি গুলাতে থাকে। হ্যাঁ, ইউরোপীয় কান্ট্রি গুলোতে যৌথ খামার দেখা যায়, বাংলাদেশে সাধারণত খুব কম দেখা যায়, যৌথ খামার নাই বললেই চলে। বাংলাদেশে পার্টনারশিপ মারামারি আছে, আমরা তো সভ্য জাতি না, তাই না? তাহলে উৎপাদিত পণ্যের সংখ্যার ভিত্তিতে, উৎপাদিত পণ্য মানে কি, এই জমিতে কি কি পণ্য উৎপাদন হবে, এই যে সংখ্যার ভিত্তিতে কয়টা পণ্য হবে, একটা দুইটা, একরকম ফসল হবে না বহু রকম ফসল হবে, তখন এই সংখ্যার ভিত্তিতে এই যে এই খামারকে ভাগ করছে তিন ভাগে। একটা হচ্ছে বিশেষায়িত খামার, বহুমুখী খামার, আর একটা হচ্ছে কি মিশ্র খামার। কি খামার? মিশ্র খামার। বিশেষায়িত খামার মানে হচ্ছে এমন একটা জমি, যেমন ধরো এই জমিতে শুধু বাঁশ আবাদ করব। কি আবাদ করব? বাঁশ আবাদ করব। মানে এই জমিতে আর কোনো কিছু তৈরি হয় না, কি তৈরি হয়? খালি বাঁশ। আচ্ছা, তাহলে এই যে ওই দেখা যায় চার কি মানে না, ওই যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, এখানে চাঁদ দিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে দেখো, এই যে এই জমিটা আছে, এই জমিতে শুধু বাঁশ আবাদ করব। তাহলে এই জমিটা মানে এখন থেকে শুরু হয়েছে, আমার দাদাই করছে, আমার বাপে করছে, আমি করব, শুধু কি করতেছি? বাঁশি আবাদ করতেছি। বিশেষায়িত, এই কারণে এই খামারটার নাম হচ্ছে কি বিশেষায়িত। মানে কি, যে খামারে শুধু বিশেষায়িত একটি পণ্য উৎপাদন কাজে নিয়োজিত থাকে তাকে বিশেষায়িত খামার বলে। তাকে কি খামার বলে? বিশেষায়িত খামার বলে। বহুমুখী খামার। কি খামার? বহুমুখী খামার। বহুমুখী তার মানে কি, আমার ছেলে এসে বলতেছে বাপ চাচারা এই জমিতে যা মতো তাই করছে, আমি তা করতাম না। আমি যদি 6 মাস, দেখো ও বছরের ভাগ করছে, দেখো এখানে এখানে লিখবো না, এখানে লিখবো না, একটু জায়গা নিয়ে লিখবো। হ্যাঁ, আচ্ছা, এই যে জমিটাকে ভাগ করছে, প্রথম 4 মাস, তারপরে 3 মাস, তারপরে 3 মাস, তাহলে 10 মাস হয়ে গেছে, তারপরে হইতেছে কি 2 মাস, মানে যে ডিসেম্বর মাস, নভেম্বর ডিসেম্বর। তাহলে ও ভাগ করছে যে 4 মাসে যেহেতু এই বাস, আমি দেখো আমিও ঠিক কত 5 মাস পর পর, 6 মাস পর পর বাস তৈরি করতাম, 6 মাস পরে বাস কাটা ফেলতাম, আবার 6 মাস পরে আমি আবার বাস গাড়তাম। ব্যাপারটা এরকম। বা বাসের বদলে তোমরা আখ চিন্তা করতে পারো, যে আখ গাড়ছি, কাটা শেষ, আবার আখ গাড়বো, ধান গাড়ছি, কাটা শেষ, আবার ধান গাড়বো। একই পণ্য হলে সেটা বিশেষায়িত খামার, এখানে আর কোনো দ্রব্য তৈরি হচ্ছে না। কিন্তু এখানে দেখতেছে এই বুদ্ধিমান ছেলেটা কি করতেছে, বুদ্ধিমান ছেলেটা প্রথম 4 মাস সে কি করলো, আমি এখানে ধান আবাদ করলো, ভালো কথা, ধান কাটা শেষ, পরের 3 মাসে সে এখানে কি করলো, গম করলো। তার গম কাটা শেষ হওয়ার সাথে সাথেই সে এখানে কি করলো, সে এখানে মনে করো যে মরিচ আবাদ করলো। এই মরিচ কাটা শেষ, মরিচ তোলা শেষ, তারপর 2 মাসের জন্য সে কি করলো, সরিষা আবাদ করলো। তাহলে দেখো একই জমিতে সে 12 মাসে কয় রকম, 4 রকমের ফসল তৈরি করলো, 4টা ভিন্ন ভিন্ন খাতে সে টাকা ইনকাম করলো। এতে কি হলো, এই যে ধান আবাদ করার জন্য যে সে সারটা ব্যবহার করেছিল, গম আবাদ করার জন্য কি সার একই, মরিচের জন্য কি সার একই, সরিষার জন্য কি সার একই? না, এক একজনের জন্য যখন এক এক রকম ভিটামিন এই জমিতে পুশ করা হয়েছে, ঠিক আছে, এক এক রকম উদ্ভিদ এক এক রকম ভাবে জমি থেকে বিভিন্ন দ্রব্য, খনিজ দ্রব্য থেকে শুরু করে জমি নিচে, তখন কি হচ্ছে, জমিটা ব্যালেন্সে থাকে। কি থাকে? ব্যালেন্সে থাকে। ওই যে দেখা যাচ্ছে যে আমরা একই জিনিস যখন বারবার খাই তখন ওই জিনিসের উপর কি হতে থাকে, বিরক্ত লাগে। এই বিরক্ত ব্যাপারটা হচ্ছে বিশেষায়িত খাবার। মানে কি, জমি বিরক্ত হয়ে যায়, খালি ধান আসে, খালি আখ আসে, তাই না? মনে করো যে এই জমিতে শুধু কি হয়, ধান হচ্ছে, আর কিছু হয় না। 6 মাসে, প্রথম 6 মাসে ধান ছিল, পরের 6 মাসে কি হয়েছে, ধান হয়েছে। মানে প্রত্যেক বছর, মানে 6 মাস পর পর খালি ধানই দিছে, জমি বিরক্ত হয়। এই কারণে জমির কি হয়, উর্বরতা কমে আসে। আর এই জমিতে স্বাদ, ভ্যারাইটিস একই জিনিস নিয়ে থাকে না, বিভিন্ন ভ্যারাইটিস আছে। জীবন অন্য ক্ষেত্রে আবার ভ্যারাইটিস এর বেশি চিন্তা করো না, ওইখানে একটা নিলে থাকলেই এনাফ। হ্যাঁ, আমি অন্য কিছু বললাম না, থাক। তাহলে কি হয়, বোরিংনেসটা কেটে যায়, জমির উর্বরতা কি হয়, বেশি হয়। এই যে এই ধরনের খামারকে বলতেছি আমরা কি খামার, বহুমুখী খামার। তাহলে দেখো, যদি কোনো কৃষক খামারে একাধিক ফসল উৎপাদনে নিয়োজিত থাকে, যে সে ফিক্সড না, সে
যে ধান ব্যবসায়ী হবে না, সে ধানের সাথে গম করবে, মরিচ করবে, যখন যা মন চাবে তাই করবে, যেটা থেকে তার ইনকাম বেশি হবে সে সেটাই করবে। এই কারণে দেখবা এই যে চর প্রধান এলাকাতে যে যে এলাকার জমিগুলো চরের ভিতরে, তারা দেখবা যে বছরে একাধিক ফসল উৎপাদন করতেছে, বছরে কি করতেছে একাধিক, এই কারণে তাদের আয়টা বেশি, তাদের আয়টা এই কারণে বেশি হচ্ছে। হ্যাঁ, এখন দেখো তাহলে আমরা দেখো বহুমুখী খামারের ক্ষেত্রে কি বলতেছি, যদি কোনো কৃষক খামার একাধিক ফসল উৎপাদনে নিয়োজিত থাকে তাকে কি খামার বলে, বহুমুখী খামার বলে। এখন প্রশ্নটা হলো মিশ্র খামার, এটা একটু ক্যাচালা জায়গা। হ্যাঁ, এই সংজ্ঞাটা মাথায় রাখতে হবে, এটা সংজ্ঞা হিসাবে আসে। মিশ্র খামার, মিশ্র মানে কি? মিশ্র মানে হচ্ছে আমাদের আমরা যখন কৃষি সংজ্ঞা শিখেছিলাম সেখানে কি বলছিলাম, কৃষি দ্রব্য, কি শিখেছিলাম, কৃষি দ্রব্য এক। দুই, ওখানে কি বলছিলাম, মানে উদ্ভিদ শিখছিলাম এবং কি প্রাণী সম্পদের স্বাভাবিক মানে জন্ম বৃদ্ধি। তার মানে কি এখানে মানে কৃষি দ্রব্যের মধ্যে, তাহলে কৃষি মধ্যে কি আছে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে কি প্রাণী। এই কারণে যৌথ খামারের ক্ষেত্রে বলতেছি, একটা জমির ভিতরে কিছু অংশ যদি ধান হয়, তার পাশের অংশে আমি গরু আবাদ করব, গরু কি করব, খামার দিব। তার মানে একই খামারের কিছু অংশে হবে কি হবে, কিছু অংশ হবে শস্য বা উদ্ভিদ, শস্য বা কি উদ্ভিদ, আবার কিছু অংশ হবে কি প্রাণী, কিছু অংশ হবে কি প্রাণী, তখন তাকে আমরা বলবো মিশ্র খামার। তাহলে যে খামারের এক অংশে ফসল উৎপাদন করে এবং অন্য অংশে পশু পালন করা হয়, কি পালন করা হয়, পশু পালন করা হয়, তখন তাকে কি খামার বলে, মিশ্র খামার বলে। এই মিশ্র খামারগুলো কি থাকে, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, এই দেশগুলোতেও থাকে। কেন বাংলাদেশেও থাকে? বাংলাদেশে অধিকাংশ দেখো, এমসিকিউর জন্য ওটা রাখবো, কিন্তু বাংলাদেশের মানুষও চালাক হয়ে গেছে। এই যে এখানে ধান গাড়ে না, ধান গাড়ে, এখানে ছোট্ট করে একটা পুকুর রাখে, ঠিক আছে, এখানে কি রাখে, মাছ রাখে। তাহলে এই যে পশু, মাছও তো এক ধরনের পশু, তাই না? যখন ধানে বর্ষাকাল আসে, মাছ কি করে, ধান খেতে ঢুকে এই যে পোকামাকড় খায়, আবার যখন পানি কমতে থাকে মাছ এখানে চলে আসে। দিন শেষে আমার ধানও হচ্ছে, শস্য হচ্ছে, মাছ হচ্ছে। এই ধরনের খামারকে আমরা বলতেছি কি খামার, মিশ্র খামার, তাই না? আচ্ছা, তাহলে এই যে এখন সৃজনশীল প্রশ্নে চলে এসেছি। সৃজনশীল প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দেখো। উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে তুমি যে উৎপাদন করবা, যে পণ্যটা উৎপাদন করবা, ধান করতেছো বা মুরগি আবাদ করতেছো, যেটাই আবাদ করো তুমি, ধান মুরগি যেটাই উৎপাদন করো না কেন, এই উৎপাদন দ্রব্যটা দিয়ে তুমি কি করবা, কি করতে চাও? তুমি কি নিজে খাবা নাকি বিক্রি করবা? যদি নিজে খেতে চাও তাহলে একটা তোমার উৎপাদনের উদ্দেশ্য হচ্ছে নিজের ভরণ পোষণের জন্য, আর বিক্রি করতে চাইলে বাণিজ্যিক ভরণ পোষণ। তাহলে একটা হচ্ছে নিজের জীবনের জন্য নাকি অন্যের জন্য, ব্যবসার জন্য। এই কারণে উৎপাদনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে খামারকে ভাগ করা হয়েছে দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে জীবন নির্বাহী খামার, কি খামার, জীবন নির্বাহী খামার। আরেকটা হচ্ছে বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার হচ্ছে কি, কথাই তো বোঝা গেছে, জীবন নির্বাহী আমার জন্য, আমি 5টা মুরগি পালবো, আমি নিজেই খাবো। আমি 500 মুরগি পালবো, বাজারে বিক্রি করবো। তারপর 5টা মুরগি পালা হইতেছে আমার কি খামার, নিজে খাওয়ার জন্য, জীবন নির্বাহী খামার। আর বাণিজ্যিক খামার মানে হচ্ছে আমি যেহেতু বাজারে বিক্রি করব, তাহলে এটা হচ্ছে আমার জন্য কি খামার, বাণিজ্যিক খামার। কি খামার, বাণিজ্যিক খামার। তাহলে জীবন নির্বাহী খামারের ক্ষেত্রে যেহেতু ছোট পরিসরে করা হয়, 5টা 10টা মুরগি, তখন ওর জন্য তো মুরগি খামার টামার দেওয়া হয় না, পরিবারের সদস্যরাই তারে খাবার টাবার দিতেছে, পরিবারের সদস্যরাই সেখানে কাজ করে থাকে। কিন্তু বাণিজ্যিক খামারের ক্ষেত্রে যেহেতু 500 মুরগির আয়োজন, 500 মুরগি খাবার দাবারের ব্যবস্থা করতে, 500 মুরগি বড় বড়, সেখানে কি হয়, সেখানে মানে লোক নিয়োগ করা হয়, সেখানে কি করা হয়, অনেক বিনিয়োগ করা হয়, সেখানে ঝুঁকি থাকে। এই কথাগুলো এখানে বলা হয়েছে। তাহলে জীবন নির্বাহী খামার কি? জীবন নির্বাহী খামার বলতে ওই আয়তনের খামারকে বোঝানো হয় যে খামারে উৎপাদিত ফসলের আয় হতে কোনো কৃষক বা তার পরিবার মোটামুটি সন্তোষজনকভাবে জীবিকা নির্বাহে সক্ষম হয়। পরিবারের ভরণ পোষণই হচ্ছে এরূপ খামারের প্রধান লক্ষ্য। মোটামুটি ভাবে চলে। হ্যাঁ, 5টা মুরগি খাইলাম। বাণিজ্যিক খামার বলতে ওই ধরনের খামারকে বোঝায় যেখানে উৎপাদনকারী বাণিজ্যিক উদ্দেশ্যে বৃহদায়তন ভিত্তিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। এই খামারের মুখ্য উদ্দেশ্য হলো উৎপাদিত ফসল বিক্রি করে উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন। তাহলে পরিবারের ভরণ পোষণ হচ্ছে জীবন নির্বাহী খামারের মূল লক্ষ্য এবং সর্বোচ্চ মুনাফা অর্জন হচ্ছে বাণিজ্যিক খামারের মূল লক্ষ্য। তাহলে জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামার ধারণা দুটি ভিন্ন, ব্যাখ্যা করো। বাণিজ্যিক খামার বলতে ওই খামারের দুটো সংজ্ঞা দিয়ে দিলে এই ধরনের প্রশ্ন চলে হয়ে যাবে আমাদের কি অনুধাবনমূলকে, আমার এখানে বলার দরকার নাই। আচ্ছা, এখন দেখো প্রশ্নটা আসছে কিভাবে, দেখো প্রশ্নটা আসছে, এক্স তার পরিবারের সদস্য নিয়ে ছোট আয়তনের একটি জমিতে ধান উৎপাদন করে। ছোট আয়তন মানে ছোট্ট, আচ্ছা ছোট্ট না, ছোট্ট, ছোট বাবু। আচ্ছা, ওয়াই তার বড় আয়তনের জমিতে ভাড়া করা শ্রমিক দিয়ে আধুনিক কৃষি উপকরণ ব্যবহার করে অধিক দক্ষতার সাথে ধান উৎপাদন করে। ধানের মূল্য হ্রাস বৃদ্ধি
কৃষি পণ্যের বিপণন ইত্যাদি বিষয় এক্স এর নিকট গুরুত্বপূর্ণ না, কারণ ও তো ওটা বিক্রি করবে না, কারণ এক্স তার ছোট পরিবারের ছোট্ট জমিতে আবাদ করছে, মানে নিজেই খাবো, বাজারের দাম বাড়লো না কমলো, কি হলো না করলো এটা তার দেখার বিষয় না, ধান কাটবো, সিদ্ধ করবো, ভাঙাবো, খাবো। কিন্তু ওয়াই মাথায় নষ্ট, ওয়াই এর নিকট অতীব গুরুত্বপূর্ণ, কারণ সে ধানটা কি করবে, বিক্রির উদ্দেশ্যে করছে। তাহলে মিস্টার এক্স এর খামারটি কোন ধরনের খামার, তার বৈশিষ্ট্য আলোচনা করো। মিস্টার ওয়াই এর খামারটি কোন ধরনের খামার, তার বৈশিষ্ট্য আলোচনা করো। এখন তাহলে মিস্টার এক্স এর খামার হচ্ছে, যেহেতু ছোট্ট পরিবারের মতো আয়োজন করেছে, তাহলে তোমার মিস্টার এক্স এর খামারটি হবে কি খামার, মিস্টার এক্স এর খামারটি হবে কি জীবন নির্বাহী খামার, কারণ ছোট্ট নিজের জন্য করছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে মিস্টার ওয়াই এর খামারটি হবে বড় আয়তন, যেহেতু তাহলে মিস্টার ওয়াই এর খামারটি হবে বৃহৎ আয়তন বিশিষ্ট খামার, মানে কি বাণিজ্যিক খামার। কি খামার, বাণিজ্যিক খামার। ওই যে আমরা বলছিলাম বৃহৎ আয়তন খামারটা সাধারণত কি হয়, বাণিজ্যিক খামার হয়। আচ্ছা, তাহলে কি ওয়াই এর খামারটি হচ্ছে বড়, তার মানে কি সেটা, এটা হচ্ছে কি খামার, বাণিজ্যিক খামার। আচ্ছা, তাহলে এক্স এর খামার মানে এক্স এর হচ্ছে আমরা কি কিসের বৈশিষ্ট্য আলোচনা করব, জীবন নির্বাহী। ওয়াই বললে কিসের বৈশিষ্ট্য আলোচনা করব, বাণিজ্যিক খামার। এখন বলছে মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই এর খামার দুটির মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো, মানে কি একটা দুইটা বৈশিষ্ট্য বলছে, এটা পার্থক্য। তাহলে আমরা এই তিনটা প্রশ্নের জন্য তিনটা শিখবো না, আমরা একটা পার্থক্য শিখবো। পার্থক্য শিখলে কি হবে, ওখানে যদি শুধু যার বৈশিষ্ট্য চাবে ওখানে বৈশিষ্ট্য মধ্যে দেওয়া আছে, যেমন শুধু যদি জীবন নির্বাহী খামার চাইতো তাহলে জীবন নির্বাহীর কথা বলতাম, আর যদি বাণিজ্যিক বলবো বাণিজ্যিক বলবো, পার্থক্য বলে একসাথে আমরা পার্থক্যটা শিখবো। তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে পার্থক্যটা শিখে ফেলা। তাহলে জীবন নির্বাহী খামার ক্ষুদ্রায়তন বিশিষ্ট খামার, ভালো কথা। অন্যদিকে বাণিজ্যিক খামার কি খামার, বৃহদায়তন বিশিষ্ট খামার। বৈশিষ্ট্যের ক্ষেত্রে লিখবো জীবন নির্বাহী খামার ক্ষুদ্রায়তন বিশিষ্ট খামার, বাণিজ্যিক খামারের কথা লিখবো। কথাটা মনে বুঝতে পেরেছো? আচ্ছা, যদি আচ্ছা জীবন নির্বাহী খামারের পারিবারিক প্রয়োজন, দেখো জীবন নির্বাহী খামারে কি বলছে, পারিবারিক প্রয়োজনে উৎপাদন কাজ পরিচালনা করা হয়। আচ্ছা, অন্যদিকে মুনাফার উদ্দেশ্যে বাণিজ্যিকের ভিত্তিতে উৎপাদন করা হয়। আবার জীবন নির্বাহী খামারের উৎপাদন হয় কি পদ্ধতি, সনাতন পদ্ধতি, আর বাণিজ্যিক খামারের কি পদ্ধতি হয়, আধুনিক পদ্ধতি। জীবন নির্বাহী খামারের উৎপাদনের দক্ষতা থাকে কি কম, উৎপাদনের দক্ষতা থাকে কি কম, অন্যদিকে বাণিজ্যিক খামারের উৎপাদনের দক্ষতা থাকে কি বেশি বেশি। আবার বলছে জীবন নির্বাহী খামারের উপকরণের অর্থনৈতিক ব্যবহার সম্ভব হয় না। অর্থনৈতিক জীবন নির্বাহী খামারের উপকরণের অর্থনৈতিক ব্যবহার মানে উপকরণ ব্যবহার করা হয় না, ওই যে মেডিসিন ভ্যাকসিন বুকসিন এগুলি কম দেওয়া হয়। অন্যদিকে বাণিজ্যিক খামারের উপকরণের অর্থনৈতিক ব্যবহার সুনিশ্চিত করা হয়। জীবন নির্বাহী খামারের মূলধন বিনিয়োগ কম বিনিয়োগ হয়, মূলধন কি বিনিয়োগ হয় কম, আর এখানে কি বেশি বেশি বিনিয়োগ হয়, মূলধন বেশি। মূলধন বাণিজ্যিক খামার মানে হচ্ছে বেশি বেশি। জীবন নির্বাহী খামারে বহুবিধ ফসল উৎপাদিত হয়, বহুবিধ। আর বাণিজ্যিক খামারে একটি বা দুইটি, আজারে না, ওই যে জীবন নির্বাহী খামারে খাটের নিচে তুমি মুরগি রাখো, পাশে তুমি ছাগল রাখো, অনেক কিছু রাখতে পারবা। কিন্তু বাণিজ্যিক খামারে কি একসাথে অনেক কিছু একটাই করতে হবে, মুরগি করলে মুরগি, ছাগল করলে ছাগল, সর্বোচ্চ হলে মুরগি ছাগল, গরু করা যাবে না। হ্যাঁ, জীবন নির্বাহী খামারে ঝুঁকির পরিমাণ কম কম, আর এখানে ঝুঁকির পরিমাণ বেশি বেশি। জীবন নির্বাহী খামারে ব্যবস্থাপনা, সংগঠন ও পরিদর্শন ব্যবস্থা অদক্ষ, ওই যে যার যেমন চাই তাই করতেছে। আর বাণিজ্যিক খামারে একদম পরিকল্পিত পরিদর্শক এবং দক্ষ লোক দিয়ে কাজ করা হয়। জীবন নির্বাহী খামারে প্রকৃতির উপর অধিক মাত্রায় নির্ভরশীল, ওই যে মনে করো যে প্রকৃতি বাড়ি খাইছে ঝামেলা, আর বাণিজ্যিক খামার প্রকৃতির উপর কম মাত্রায় নির্ভরশীল, কারণ বাণিজ্যিক খামার লস হয়ে যাবে, এই যদি বৃষ্টি আসে বা এই যদি সমস্যা হয়, ভ্যাকসিন দিব, মুরগিরে ভ্যাকসিন দিব, এখানে কি ভ্যাকসিন ট্যাকসিন দেয়? এটা দেখবা যে মাঝে মাঝে দেখবা যে মুরগি সব কাইতে মরে হয়েছে, খাঁচার ভিতরে তুলে দেখা যায় মাঝে মাঝে যখন আসে, তাই না? আচ্ছা, তারপরে প্রশ্নটা কি বলছে দেখো, সৃজনশীল প্রশ্ন, ওটারই ঘ নাম্বার প্রশ্নে আসতে পারে। মানে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি এমন ভাবে তৈরি করেছি এই শীটটা, যে প্রশ্ন দেখা যাচ্ছে যে এক্স এর জায়গায় অমুক থাকতে পারে, তমুক থাকতে পারে, রহিম থাকতে পারে, করিম থাকতে পারে, কিন্তু ঘুরে ফিরে তোমাকে উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নগুলোর ভিতর থেকে তোমাকে প্রশ্ন করবে, এই টাইপ থেকে তোমাকে প্রশ্ন করবে। এখানে দেখো মিস্টার এক্স মিস্টার ওয়াই এর খামারে জীবন নির্বাহী খামার, আমরা জানি মিস্টার এক্স এর হচ্ছে কি কি খামার, মিস্টার এক্স এর খামারটা হচ্ছে জীবন নির্বাহী খামার, আর ওয়াই এর খামারটা হচ্ছে কি বাণিজ্যিক খামার। এই কারণে বলতেছে জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার। এটা তো পরীক্ষার হলে বলে দিবে না, আমি এখানে বুঝার স্বার্থে দিয়ে দিচ্ছি, পরীক্ষার হলে কি এটুকু দিয়ে দিবে। মানে কি হচ্ছে মিস্টার এক্স আর মিস্টার ওয়াই খামার মানে হচ্ছে জীবন নির্বাহী খামার আর বাণিজ্যিক খামার। দুটির মধ্যে কোন খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ, উদ্দীপকের সাহায্যে ব্যাখ্যা করো। উদ্দীপকের সাহায্যে কি করো, ব্যাখ্যা করো। আবার বলছে একই প্রশ্নের উত্তর, মিস্টার ওয়াই এর খামার,
তার মানে এই দুইটার মধ্যে মিস্টার ওয়াই হচ্ছে বাণিজ্যিক খামার। একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্লেষণ করো। তার মানে আমরা জানি যে জীবন নির্বাহী চেয়ে দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার করলে কি হয়, দেশের অর্থনৈতিক উন্নতি ঘটে। এখানে প্রশ্নটা ওইভাবে বলে দিছি। দেখো মিস্টার এক্স এর খামারটি জীবন নির্বাহী, মিস্টার ওয়াই এর খামারটি কি খামার? বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামারের তুলনায় বাণিজ্যিক খামার, কৃষি খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ। মন্তব্য যথার্থ। প্রশ্নের মন্তব্যটা কি? যথার্থ। আর এখানে তো মন্তব্য করে না কোনটা অধিক গুরুত্বপূর্ণ, তখন আমরা বলবো যে কোনটা অধিক গুরুত্বপূর্ণ? জীবন নির্বাহী চেয়ে বাণিজ্যিক খামার দেশের অর্থনীতির জন্য অধিক গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক খামার বলতে কোনো বৃহদায়তন বা বৃহদায়তনের ভূমি যেখানে অধিক শ্রম পুঁজি প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন এবং অধিক উদ্বৃত্তি এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। এই ধরনের খামারের উৎপাদন কার্য পরিচালনা ও ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান ও বাজারজাতকরণে দক্ষ শ্রম বিভাগ পরিবর্তিত হয়। এই ধরনের খামার বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা কি হয়? পরিচালিত হয়। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা কি হয়? পরিচালিত হয়। বাণিজ্যিক খামারে প্রচুর সংখ্যক দক্ষ অদক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হয়। পর্যাপ্ত মূলধন এবং প্রচুর শ্রমিকের সাহায্যে উৎপাদন প্রক্রিয়া উদ্বৃত্ত সৃষ্টি করা হয়। এই উদ্বৃত্ত উপাদান খামারজাত করার মাধ্যমে প্রচুর মুনাফা আসে। যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে যে পর্যাপ্ত জমি থাকায় বাণিজ্যিক খামারের ব্যাপক প্রাধান্য দেখা যায়। আর মিস্টার ওয়াই এর খামারের আয়তন বড় হওয়ায় যে সে পরিবারের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত ফসল বিক্রি করে মুনাফা অর্জন করে। এই উদ্বৃত্ত উৎপাদন দেশের উন্নয়নে ব্যাপকভাবে অবদান রাখে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় মিস্টার ওয়াই এর খামার তথা বাণিজ্যিক খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে মিস্টার এক্স এর খামার চিহ্নিত করো। দুটি সমস্যা তুলে ধরতে বলছে। মিস্টার এক্স এর খামার হতেছে জীবন নির্বাহী খামার। এর দুটা সদস্য হতেছে এখানে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে না হয় না। আধুনিক প্রযুক্তি প্রয়োগ সমস্যা। জীবন নির্বাহী খামার সাধারণত ক্ষুদ্রায়তনের খামার হয়। এসব খামারে ক্ষুদ্রায়তন উপযুক্ত উন্নত প্রযুক্তি বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতি প্রয়োগ করা হয় না। মূলধন বিনিয়োগের সুযোগ সীমিত। বেশিরভাগ ক্ষুদ্রায়তন খামারের সনাতন পদ্ধতিতে চাষাবাদ পরিচালিত হয়। ফলে এরূপ উৎপাদনের ক্ষেত্রে মূলধন বিনিয়োগের সুযোগ কি? সীমিত। যেমন পাওয়ার টিলার, নলকূপ, বিদ্যুৎ চালিত পাম্প ইত্যাদি ক্ষুদ্রায়ত খামারে ব্যবহার করা কোনোভাবে লাভজনক হয় না। কথা কি বুঝছো? আবার দেখো এই যে এখানেও আছে জীবন নির্বাহী খামার বলতে ওই ধরনের খামারে যে জীবন নির্বাহী খামারটা কি ওটার বর্ণনা দিয়ে এই দুইটা বৈশিষ্ট্য দুইটা বলে দিচ্ছে। ঠিক আছে, যাদের পিডিএফ লাগবে তারা জানাবা। ঠিক আছে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা কি করতে পারো, নক করলে পিডিএফ পেয়ে যাবা। তারপর আমাদের একটি ছোট্ট কোর্স, যে কোর্সের খরচ খুবই কম, তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জানতে পারবা। খুবই অল্প টাকায়, যে 1 মাসের বেতন দিয়ে সারা বছর পড়া যায়। হ্যাঁ, এরকম অল্প টাকায় আমাদের এই কোর্সটি। আচ্ছা, তারপরে ক্লাসটা হবে আমাদের হচ্ছে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশে কৃষি। মানে বাংলাদেশে কৃষি কোন খণ্ড? তৃতীয় খণ্ড, মানে হচ্ছে কৃষি ঋণ। খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ, খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ। আচ্ছা।